হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরেকটি এক্সপ্লেনেশনে সবাইকে স্বাগতম। গল্পের শুরু হয় হাই স্কুলের এক ছাত্র মিনকে নিয়ে। প্রতিদিনের মতো সেদিন সকালেও সে ক্লান্ত মন নিয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল। আসলে প্রতি রাতে ঘুমানোর আগে সে প্রার্থনা করে যেন সকালে এতটাই অসুস্থ হয়ে পড়ে যেন তাকে আর স্কুলে যেতে না হয়। এমনকি সে এটাও চাইতো পথে কোনো দুর্ঘটনা ঘটুক আর তার জ্ঞান ফিরুক 2 বছর পর, যখন তার স্কুল জীবন শেষ হয়ে যাবে। বরং সে সবচেয়ে বেশি ভয় পেত স্কুলে যেতে, কারণ তার কাছে এই স্কুল কোনো আনন্দের জায়গা ছিল না। এটি ছিল নরকের থেকেও ভয়ঙ্কর এক যন্ত্রণার স্থান। স্কুলে পৌঁছেই সেখানে দৃশ্য দেখে মিনের শরীর শিউরে ওঠে। স্কুল ভবনের ছাদে দাঁড়িয়েছিল পার্ক ডেসুক নামের এক ছাত্র। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন যে কোনো মুহূর্তে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিবে। এরপর গল্পটি আমাদের নিয়ে যায় এক ভয়াবহ ফ্ল্যাশব্যাকে। দেখা যায় স্কুলের কয়েকজন বখাটে ছাত্র ডেসুকের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। তবে ডেসুক আসার আগে এই বুলিদের প্রধান শিকার ছিল মিন। কিন্তু ডেসুক স্কুলে ভর্তি হওয়ার পর তারা মিনকে ছেড়ে নতুন টার্গেট হিসেবে বেছে নেয় ডেসুককে। এই পুরো বুলিং গ্যাংয়ের নেতা ছিল জুন। সে ছিল ধনী পরিবারের এক দিমাগী ও প্রভাবশালী ছেলে। তার বাবা ছিলেন একজন ক্ষমতাবান রাজনীতিবিদ। একদিন ক্লাস চলাকালীন একজন শিক্ষিকা জুনকে তার মোবাইল ফোন বন্ধ করতে বলেন, কিন্তু জুন শিক্ষিকার কথা শোনার বদলে সবার সামনে অসভ্যভাবে বলে, আপনার চেয়ে এই মোবাইলে আমাকে বেশি কিছু শেখাচ্ছে। জুনের মুখের এমন কথা শুনে ডেসুক আর চুপ থাকতে পারেনি। রাগে সে জুনকে একটা জোরে ঘুষি মেরে বলে, তোমার বাবার ক্ষমতা ছাড়া তুমি কিছুই না, তুমি একজন অসহায় আর পরাজিত মানুষ। আর ডেসুকের বলা এই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। সেই মুহূর্ত থেকেই তার জীবন একেবারে নরকে পরিণত হয়। জুনের বাবার ক্ষমতার কারণে পুরো ক্লাস তো বটেই, এমনকি শিক্ষকরাও ডেসুকের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। বুলিং গ্যাং তাকে প্রায় প্রতিটি ক্লাসে টেনে টেনে নিয়ে যেত, সবার সামনে অপমান করত এবং জোর করে এমন সব কথা বলাতে বাধ্য করত যা তাকে আরো ছোট করে দিত। এমনকি তাকে দিয়ে বলাতে বাধ্য করত, আজ থেকে আমি স্কুলের অবাঞ্ছিত এবং বহিষ্কৃত ছাত্র। সবকিছু সহ্য করতে না পেরে মিন সাহস করে শিক্ষকের অফিসের দিকে যায়। তার উদ্দেশ্য ছিল ডেসুকের সঙ্গে যা হচ্ছে সবকিছু শিক্ষকদের জানানো। কিন্তু একজন শিক্ষক বাইরে এসে জিজ্ঞেস করতেই ভয় মিন আর কিছুই বলতে পারে না। অন্যদিকে শিক্ষকরা নিজেদের মধ্যেই এই বখাটে ছাত্রদের ব্যাপারে আলোচনা করছিল, কিন্তু তাদের মনোভাব ছিল চরম দায়িত্বহীন। তারা বলছিলেন, আমরা ওদের বিরুদ্ধে শুধু কিছু শাস্তিমূলক পয়েন্ট দিতে পারি, এর চেয়ে বেশি কিছু করলে উল্টো ওরাই আমাদের বিরুদ্ধে শিশু নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনতে পারে। এদিকে সবকিছু শেষ করে দিয়ে ডেসুক ছাদ থেকে লাফ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্কুলে পুলিশ আসে। মিন মনে করেছিল এবার হয়তো সত্যিই বিচার হবে, জুন আর তার গ্যাং তাদের শাস্তি পাবে। কিন্তু দুঃখজনকভাবে তেমন কিছুই হয় না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরো ঘটনাটাই ধামাচাপা দিয়ে দেওয়া হয়। পরের দিন মিন স্কুলে আসে এই আশা নিয়ে যে হয়তো এবার সবকিছু বদলে যাবে, কিন্তু তার সেই আশা মুহূর্তেই ভেঙে যায়। জুনের গ্যাং আবারও তাকে ঘিরে ধরে। জুন মিনের গলা চেপে ধরে হাসতে হাসতে বলে, তোমাকে তো বেশ খুশি দেখাচ্ছে। কি ভেবেছিলে আমরা জেলে চলে যাব আর তুমি আমাদের হাত থেকে বেঁচে যাবে? এরপর তারা আবারও মিনের উপর অত্যাচার শুরু করে, এমনকি জোর করে তাকে মদও খাওয়ায়। ভয় আর অসহায়ত্বে ভেঙে পড়া মিন সেই ছাদে গিয়ে দাঁড়ায়, যেখান থেকে ডেসুক নিজের জীবন শেষ করেছিল। যেখানে দাঁড়িয়ে সে আর নিজেকে সামলাতে পারে না এবং কান্নায় ভেঙে পড়ে। এরপরের দৃশ্যে মিন যখন ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন বুলিং গ্যাংয়ের আরেক সদস্য গ্যাংসু এসে তাকে জোরে ধাক্কা মারে। ভয়ে মিন সঙ্গে সঙ্গে সরি বলে ফেলে, কিন্তু গ্যাংসু তখন অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বলে, না এভাবে না, আমি তোকে যেভাবে মেরেছি তুইও আমাকে ঠিক সেভাবেই মারবি। মিন এতে রাজি না হলে গ্যাংসু আবার তাকে মারধর করে। এক পর্যায়ে সে জোর করে মিনকে তাকে চড় মারতে বাধ্য করে। ভয়ে ভয়ে মিন খুব হালকাভাবে একটা চড় মারতেই গ্যাংসু আবারও তাকে আঘাত করে। এরপর সে বলে, আমি এবার চোখ বন্ধ করছি, এবার ঠিকমতো আমাকে মার। ঠিক তখনই হঠাৎ বাতাস কাঁপিয়ে এক প্রচন্ড চড়ের শব্দ শোনা যায়। চড়টা এতটাই জোরে ছিল যে গ্যাংসু ছিটকে কয়েক কদম দূরে গিয়ে পড়ে। মুহূর্তের জন্য তার কান যেন অবশ হয়ে যায়। তবে চড় মিন মারেনি। চড়টা মেরেছিল একজন শিক্ষক, যার নাম ছিল জিন। জিনের মুখে তখন আত্মবিশ্বাসী এক হাসি দেখা যায়। অন্যদিকে গ্যাংসু রাগে ফেটে পড়ে, উঠে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, তুই কে? আমাকে মারার সাহস কিভাবে হলো?
একথা বলেই সে জিনের দিকে তেড়ে আসে, কিন্তু জিন তাকে আবারও একটি জোরালো চড় মেরে শান্ত গলায় বলে, বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয় না। পুরো ক্লাস চোখের সামনে এই দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে যায়, কিন্তু এতেও গ্যাংসুর রাগ কমে না। সে আবারও জিনের উপর ঝাঁপিয়ে পড়তে যায়। তখন জিন তাকে থামিয়ে মারতে মারতে ঠান্ডা গলায় বলে, এভাবে দৌড়াদৌড়ি করা নিষেধ। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় পুরো বুলিং গ্যাংয়ের নেতা জুন। রাগে ফুঁসতে ফুঁসতে সে জিজ্ঞেস করে, তুমি কে? জিন শান্তভাবে জবাব দেয়, আমি আজ থেকে এই স্কুলে যোগ দিয়েছি। জুন তখন চালাকি করে সবার উদ্দেশ্যে বলে, ও তাহলে তুমি শিক্ষক? কিন্তু একজন শিক্ষক ছাত্রের গায়ে হাত তুলতে পারে না। সবাই ফোন বের করো, এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দাও। ভিডিও করা শুরু হতেই গ্যাংসুর মুখে আবার আত্মবিশ্বাসী হাসির ফুটে ওঠে। সে জিনকে উস্কানি দিয়ে বলে, কি হলো, এখন ভয় লাগছে? মারো দেখি। জিন মুচকি হেসে গ্যাংসুর চুল ধরে তাকে দাঁড় করিয়ে বলে, তুমি যখন এত অনুরোধ করছো তখন আমি না করে কিভাবে? এরপর শুরু হয় ধুমধারাক্কা মারধর। জিন এভাবেই গ্যাংসুকে শায়েস্তা করতে থাকে, যে মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। চারদিকে হইচই শুরু হতেই স্কুলের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরা দ্রুত সেখানে চলে আসে। তারা জিনের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, একজন ছাত্রকে এবার মারার অধিকার তোমাকে কে দিয়েছে? কিন্তু জিনের মধ্যে কোনো ভয় ছিল না। সে শান্তভাবে নিজের পরিচয়পত্র বের করে বলে, আমি কোরিয়ান এডুকেশন রাইট প্রোটেকশন ব্যুরোর টিচার। এই নতুন সংস্থার নাম শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তখন প্রিন্সিপাল বলেন, আমরা তো এর আগে এই নাম কখনোই শুনিনি। জিন শান্তভাবে বলে, শুনবেনই বা কিভাবে? কারণ এই সংস্থাটি বিশেষভাবে আপনাদের মতো স্কুলের জন্য তৈরি করা হয়েছে। যেসব স্কুলে ক্ষমতার জোরে ছাত্রদের আত্মহত্যা কিংবা হত্যার মতো ঘটনাও ধামাচাপা দিয়ে দেওয়া হয়। প্রিন্সিপাল তখন আইনের কথা তুলে ধরেন, কিন্তু জিন ইআরপিবি এর ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, ইআরপিবি এর পরিদর্শকরা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের শিক্ষাদানের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সহজ ভাষায় বললে, যে কথায় বুঝবে তাকে কথায় শেখানো হবে, আর যে লাথিতে বুঝবে তাকে লাথি দিয়েই শেখানো হবে। এরপর দৃঢ় কণ্ঠে জিন ঘোষণা করে, আজ থেকে স্কুলের দায়িত্ব ইআরপিবি এর হাতে, আর এখানকার ছাত্রদের সঠিক শিক্ষা দেওয়ার কাজও আমরাই করব। পরের দৃশ্যে প্রিন্সিপালের অফিস শুরু হয় তুলুম তর্ক বিতর্কে। প্রিন্সিপাল জিনকে ভয় দেখানোর চেষ্টা করে বলেন, আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্রই প্রভাবশালী পরিবারের সন্তান। তাদের বাবা মায়ের মধ্যে দেশের নামকরা ব্যবসায়ী থেকে শুরু করে জাতীয় পরিষদ সদস্যও আছেন। তাদের ফলাফলে কোনো সমস্যা হলে বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে। আর বিশেষ করে জুনের কথা তো জানেনই, সে একজন প্রভাবশালী রাজনীতিবিদের ছেলে, যে ভবিষ্যতে দেশের প্রেসিডেন্টও হতে পারে। কিন্তু এসব কথা শুনেও জিনের মুখে আত্মবিশ্বাসী হাসি একটুও কমেনি। সে শান্তভাবে বলে, বড়রাই যদি শিশুদের ভয় পেতে শুরু করে তাহলে বড় হওয়ার মানেটাই কি? এরপর জিন সরাসরি ক্লাসরুমে চলে যায় এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, আজ থেকে আমি তোমাদের নতুন ক্লাস টিচার। এরপর সে প্রেজেন্ট নেওয়া শুরু করে। মিন এবং গ্যাংসু প্রেজেন্ট বলে সাড়া দেয়, কিন্তু জুনের নাম ডাকার পর সে কোনো উত্তর না দিয়ে অহংকারের সঙ্গে শুধু হাত তুলে নিজের উপস্থিতি জানায়। এরপর জিন আরেকটি নাম ডাকে, আর সেই নামটা ছিল পার্ক ডেসুক। এই নাম শোনার সঙ্গে সঙ্গে পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে যায়। জিন চারপাশে তাকে জিজ্ঞেস করে, ডেসুকের কি হয়েছে, কেউ কি জানো? তখন একজন ছাত্র হাসতে হাসতে বলে, স্যার, ও তো একটা বোকা ছিল। পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে ছাদ থেকে লাফ দিয়ে নিজে আত্মহত্যা করেছে। ছেলেটার মুখে এমন কথা শুনে জিন প্রচণ্ড রেগে যায়। সে ছেলেটিকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ছেলেটি আবার উঠে দাঁড়িয়ে জিনের দিকে তেড়ে আসে। তখন জিন তাকে এক লাথি দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। এরপর পুরো ক্লাসের দিকে তাকিয়ে কঠোর গলায় বলে, তোমাদের একজন সহপাঠী মারা গিয়েছে, অথচ তোমাদের কারো মধ্যে কোনো অনুশোচনা নেই। শুধু মুখে দুঃখ প্রকাশ করলেই হয় না, সেটা কাজেও দেখাতে হয়। এরপর জিন বলে, আমি 3 পর্যন্ত গুনবো, তার আগেই তোমরা সবাই শাস্তির ভঙ্গিতে দাঁড়াবে। ঠিক তখনই জুন নিজের প্রভাব দেখানোর জন্য চিৎকার করে বলে, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। পুরো ক্লাস দ্বিধায় পড়ে যায়। তখন জিন জুনের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, এরা তোমার থেকে আমাকে বেশি ভয় পায়। এরপর জিন মুচকি হেসে বলে, দারুণ, তাহলে আমার কাজ আরো সহজ হয়ে গেল। কারণ আমি যদি শুধু তোমাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পুরো ক্লাস নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এই কথা বলেই জিন হঠাৎ জুনের মাথা বেঞ্চের উপর জোরে আছাড় মারে। রাগে ফেটে পড়ে জুন, চিৎকার করে বলে, তুমি জানো তুমি কার সঙ্গে ঝামেলা করতে এসেছো? কিন্তু জিন একদম শান্ত গলায় জবাব দেয়, তুমি শুধু একজন ছাত্র,
আর আজ থেকে তোমার প্রতিটা দিন আগের দিনের চেয়েও কঠিন হবে। জিনের কঠোর আচরণ দেখে শেষ পর্যন্ত জুন বাধ্য হয়ে শাস্তির ভঙ্গিতে দাঁড়িয়ে যায়। আর জুনকে অনুসরণ করে পুরো ক্লাসও একই কাজ করতে শুরু করে। দুপুরের খাবারের সময় জুনের পুরনো স্বভাবের কোনো পরিবর্তন দেখা যায় না। সে লাইনের নিয়ম ভেঙে এক ছাত্রের খাবার কেড়ে নেয়। তবে এবার তার সামনে দাঁড়িয়েছিল জিন। জিন তাকে লাইনের একদম পেছনে গিয়ে দাঁড়াতে বলে, কিন্তু জুন ইচ্ছে করে জিনকে উস্কানি দেওয়ার জন্য তার প্লেট থেকে খাবার তুলে নিয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক তখনই জিন পেছন থেকে তাকে একটা লাথি মারে, আর ডাস্টবিনের নোংরা খাবার উল্টো জুনের গায়ে এসে পড়ে। এরপর জিন শান্তভাবে বলে, দুঃখিত, কিন্তু যারা খাবার অসম্মান করে তাদের আমি একদম সহ্য করতে পারি না। এরপর পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা জুনকে দেখে হাসতে শুরু করে, আর জিন তাকে নিজের করা নোংরা নিজেই পরিষ্কার করতে বাধ্য করে। পরের দৃশ্যে দেখা যায় জুনের প্রভাবশালী বাবা পিলহু, যিনি একজন ক্ষমতাবান রাজনীতিবিদ, নিজের বিলাসবহুল অফিসে জিনের সঙ্গে দেখা করেছেন। আর জিন শান্তভাবে বলেন, আপনার ছেলের স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ঠিকমতো পালন করছে না। আর আপনার শেষ নির্বাচনী স্লোগানও তো ছিল, সবাই সমান। আমিও ঠিক সেই নীতিতেই বিশ্বাস করি। ঠিক তখনই জুন বলে ওঠে, বাবা, এই লোকটা ইচ্ছে করে আমাকে ডেসুকের আত্মহত্যার ঘটনায় জড়াতে চাইছে। কিন্তু জিন কোনো গুরুত্ব না দিয়ে আবার জুনকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। আর পিলহু শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকেন। এরপর জিন জুনকে স্কুলে টয়লেট পরিষ্কার করতে বাধ্য করে। তবে জুন নিজেকে নির্যাতনের শিকার হিসেবে প্রমাণ করার জন্য ইচ্ছে করেই নিজের মাথা দেয়ালে আঘাত করে। পরের দিন মন্ত্রী পিলহু প্রচণ্ড রাগ নিয়ে স্কুলে হাজির হন। তিনি জিনকে জিজ্ঞেস করেন, আমার ছেলের মাথায় এই আঘাত কিভাবে লাগলো? তুমি ওকে নির্যাতন করেছো? তখন জিন একদম শান্তভাবে জবাব দেয়, আমি শুধু তাকে টয়লেট পরিষ্কার করতে বলেছিলাম, নিজের মাথা ফাটাতে তো বলিনি। এরপর সে আবারও বলে, অন্যকে আঘাত করা খুবই সহজ, কিন্তু সেই একই কষ্ট যখন নিজের উপর আসে তখন বোঝা যায় সেটা কতটা যন্ত্রণাদায়ক। জিনের কথা শুনে মন্ত্রী পিলহু কোনোভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু জিনের আত্মবিশ্বাসী আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এবার আর আগের মতো ক্ষমতার জোরে সবকিছু ধামাচাপা দেওয়া সহজ হবে না। এরপর দেখা যায় একটি আলমারির ভিতরে অসংখ্য গোপন ফাইল সাজানো রয়েছে। তখন মিস্টার চই শান্ত গলায় বলেন, এগুলো তোমার সব অপরাধের প্রমাণ। বহু বছর ধরে আমরা তোমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছি। এই কথা শুনে পিলহুর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। এর আগেও জিন তাকে বলেছিল, অন্যকে কষ্ট দেওয়া যতটা সহজ, সে একই কষ্ট নিজের ওপর এলে তা সহ্য করা ততটাই কঠিন। যখন পিলহু জিনকে হুমকি দেওয়ার চেষ্টা করে তখন জিন তাকে একটি উদাহরণ দিয়ে বোঝায়। সে বলে, একজন ডাক্তার যদি নিজের রোগীকেই ভয় পায় তাহলে সে চিকিৎসা করবে কিভাবে? একজন আইনজীবী যদি নিজের মক্কেলকেই ভয় পায় তাহলে সে মামলা লড়বে কিভাবে? ঠিক তেমনি একজন শিক্ষক যদি ছাত্র আর তার পরিবারের ক্ষমতাকে ভয় পায় তাহলে সে তাদের সঠিক পথ দেখাবে কিভাবে? রাগে ফুঁসতে ফুঁসতে পিলহু সেখান থেকে চলে যায়, কিন্তু তার চলে যাওয়ায় বুলিং গ্যাংয়ের সাহস যেন আরও বেড়ে যায়। সুযোগ পেয়ে তারা আবারও মিনকে নির্মমভাবে মারধর শুরু করে। মার খেতে খেতে মিন অসহায় চোখে সেই জায়গাটার দিকে তাকিয়েছিল যেখান থেকে ডেসুক নিজের জীবন শেষ করেছিল। অবশেষে সবকিছুর কাছে হার মেনে সে আত্মহত্যার উদ্দেশ্যে ছাদের কিনারায় উঠে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে জিন এসে তার হাত শক্ত করে ধরে ফেলে। এরপর জিন শান্ত গলায় বলে, এখন আমি কি করব? তোমার হাত ছেড়ে দেব নাকি শক্ত করে ধরে রাখবো? মিন কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে বলে, না স্যার, প্লিজ আমাকে ছেড়ে দেবেন না। জিন তখন তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে এবং বোঝায় পালিয়ে যাওয়া কখনোই সমস্যার সমাধান নয়। জিনের কথা শুনে মিন হতাশ কণ্ঠে বলে, বড়রা কখনোই আমাদের কথা বোঝে না, কেউ আমাদের কথা শুনতেও চায় না। তখন জিন তাকে আশ্বস্ত করে বলে, সব বড় মানুষ একরকম নয়। এখনো এমন কিছু মানুষ আছে যারা তোমাদের কথা শুনবে এবং তোমাদের পাশে দাঁড়াবে। সেদিন রাতে একটি দোকানে বসে নুডলস খেতে খেতে মিন উদ্বিগ্নভাবে বলে, জুনের বাবা খুবই ক্ষমতাবান মানুষ, উনি চাইলে আমাদের জীবনও ধ্বংস করে দিতে পারেন। জিন হালকা হেসে উত্তর দেয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমার পেছনেও এমন শক্তিশালী মানুষ রয়েছে যারা আমাকে সম্পূর্ণ সাপোর্ট করে। এরপর সে মিনের দিকে তাকিয়ে বলে, আর তোমার কাছেও একটা খুব বড় অস্ত্র আছে। অবাক হয়ে মিন জিজ্ঞেস করে, আমার অস্ত্র? সেটা আবার কি? জিন মুচকি হেসে বলে, একজন ছাত্রের জন্য তার শিক্ষকই হতে পারে সবচেয়ে বড় শক্তি।
জিনের এই কথাগুলো শুনে মিনের চোখের সামনে কিছু পুরনো স্মৃতি ভেসে ওঠে। সে মনে করতে থাকে কিভাবে বাড়িতে সে সবসময় একা সময় কাটায়। তার মা প্রতিদিন খাবার রান্না করে কাজে চলে যান, আর মিন দিনের পর দিন নিঃসঙ্গভাবে জীবন পার করেন। এরপর গল্পে আসে এক বড় মোড়। পিলহু সরাসরি সরকারি শিক্ষামন্ত্রী মিস্টার জোহের কাছে যায়, যিনি ইআরপিবি এর প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে গিয়ে পিলহু হুমকি সুরে বলে, এই সংস্থাটা বন্ধ করে দিন, না হলে আপনার রাজনৈতিক জীবন শেষ করে দেব। একজন বাবা তার সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে, কিন্তু পরের দিন পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। পিলহু যখন একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিল, তখন হঠাৎ সাংবাদিকের মোবাইলে একের পর এক জরুরি সংবাদ বার্তা আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ে, যেখানে প্রকাশ করা হয় পিলহু যৌন হয়রানি, অর্থ পাচার, ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের মতো একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। খবরটি প্রকাশ হওয়ার পর মুহূর্তের মধ্যেই তার বহু বছরের গড়ে তোলা সম্মান ভেঙে পড়ে। আতঙ্কিত হয়ে পিলহু দ্রুত একটি ব্যক্তিগত কক্ষে চলে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল মিস্টার চোই। হতবাক হয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, দয়া করে বলবেন না যে এসবের পেছনে আপনার হাত আছে? আমরা তো একই রাজনীতির দলের মানুষ। ধীর কণ্ঠে মিস্টার চো বলেন, তোমার অপরাধের তালিকা এতটাই দীর্ঘ হয়ে গিয়েছে যে এখন আর সেগুলো লুকিয়ে রাখা সম্ভব নয়। এই কথা শুনে পিলহু বুঝতে পারে এবার তার আর ক্ষমতা, অর্থ কিংবা রাজনৈতিক প্রভাব কোনোটাই তাকে রক্ষা করতে পারবে না। তখন মিস্টার চো দৃঢ় কণ্ঠে বলে, শিশুদের শিক্ষা এবং তাদের ভবিষ্যতের প্রশ্নে আমরা কোনো রাজনৈতিক পরিচয় নেই। ইআরপিবি গড়ে তুলতে আমার পুরো 2 বছর সময় লেগেছে। আর তুমি যদি নিজের কাজের ফল ভোগ করো, তাহলে তোমার ছেলেকেও তার কাজের পরিণতি মেনে নিতে হবে। ছোটবেলা থেকে তাকে সঠিক শিক্ষা দেওয়া উচিত ছিল। পিলহুর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জুনের সমস্ত দাপট আর প্রভাবও মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। এদিকে পার্ক ডেসুকের মামলাটিও পুনরায় তদন্তের জন্য খুলে দেওয়া হয়। যারা এতদিন জুনের ক্ষমতার কারণে তার আশেপাশে ঘুরে বেড়াতো এবং তাকে সাপোর্ট করত, তারাই এবার তার বিরুদ্ধে দাঁড়ায়। তারা অপমান করে বলে, তোমার বাবার ক্ষমতা ছাড়া তুমি তো কিছুই নও, তুমি একেবারেই অসহায়। এতদিন ধরে যুবকের ভেতরে জমে থাকা সমস্ত কষ্ট যেন মিনের চোখের পানির সঙ্গে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই স্কুল জুড়ে নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজের ক্ষমতা হারানোর যন্ত্রণা আর জীবনের হঠাৎ পতন মেনে নিতে না পেরে জুন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। যেসব ছাত্র কিছুক্ষণ আগেও তাকে মারধর করছিল, তাদের সে একটি ক্লাসরুমে আটকে ফেলে। এরপর পুরো কক্ষে পেট্রোল ছড়িয়ে দেয়। তার উদ্দেশ্য ছিল ভয়াবহ, সেখানে উপস্থিত সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা। ঠিক সেই সময় জিন সেখানে উপস্থিত হয়। শান্ত গলায় বলে, মনে আছে আমি বলেছিলাম সত্যিকারের অনুতাপ শুধু কথায় নয়, নিজের ভেতর থেকেও অনুভব করতে হয়। এই কথা বলেই সে একটি লাইটার জ্বালিয়ে পেট্রোলের দিকে ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুম আগুন জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা যখন ধীরে ধীরে জুনের দিকে এগিয়ে আসতে থাকে, তখন সে সম্পূর্ণ ভেঙে পড়ে। মৃত্যুকে এত কাছে দেখে কাঁদতে কাঁদতে জিনের কাছে হাত জোড় করে বলতে থাকে, দয়া করে আমাকে বাঁচান, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এরপর জিন আগুন নিয়ন্ত্রক আনে। এরপর জুনকে বলে, পার্ক ডেসুকো ঠিক এতটাই ভয় পেত যতটা আজ তুমি পাচ্ছ, কিন্তু তোমাদের নির্যাতনের কারণে তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। যখন ডেসুক অভিযোগ করেছিল, তখন স্কুল কর্তৃপক্ষের অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে উল্টো তাকে স্কুল পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। আর যখন তার বাবা এক প্রতিবাদ করেছিল, তখন তোমার বাবা তার ব্যবসাও ধ্বংস করে দিয়েছিলেন। আবার যখন ডেসুকে শেষবারের মতো তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল, তখন তুমি তাকে হেসে উত্তর দিয়েছিলে, গিয়ে মরে যাও। এরপর জিন কঠোর কণ্ঠে বলে, যারা অন্যদের জীবনকে নরকে পরিণত করে, একদিন তাদের নিজের কাজের পরিণতির মুখোমুখি হতে হয়। সেই তিক্ততার স্বাদ তাদেরও পেতে হয়। পার্ক ডেসুক আর কখনো ফিরে আসবে না, কিন্তু তুমি তোমার জীবনের বাকি সময় এই অপরাধ বোধ নিয়েই বেঁচে থাকবে। অবশেষে পুলিশ এসে জুন এবং তার পুরো বুলিং গ্যাংকে গ্রেফতার করে নিয়ে যায়। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং প্রিন্সিপালকে আইনের আওতায় আনা হয়। অন্যদিকে ইআরপিবির অফিসিয়াল ওয়েবসাইটে মামলাটির সমস্ত তথ্য প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, ভুক্তভোগীর পরিবার ক্ষমা না করা পর্যন্ত এই মামলাটি চলতেই থাকবে। এরপর মিনের কণ্ঠে শোনা যায়, সেদিনের পর আমি সেই সাহসী ইন্সপেক্টর জিনকে আর কখনো আমাদের স্কুলে দেখিনি। সেই দৃশ্যে দেখা যায় মিস্টার চো এবং জিন একটি কবরস্থানে নীরবে দাঁড়িয়ে আছেন। সেখানে থাকা একটি কবরের দিকে তাকিয়ে দুজনেই গভীর চিন্তায় ডুবেছিলেন। জানা যায় সেই কবরটি ছিল মিস্টার চোহের মেয়ে গায়েনের। বোঝা যায় 2 বছর আগে বুলিংয়ের শিকার হয়ে গায়েন নিজের জীবন শেষ করেছিল। জিন নীরবে কবরের সামনে একটি ফুল রেখে শ্রদ্ধা জানায়।
আর সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় কেন তারা বুলিংয়ের বিরুদ্ধে এত দৃঢ় অবস্থান নিয়েছে এবং কেন ইআরবিপি প্রতিষ্ঠান করা হয়েছে। এভাবে শেষ হয় এই অসাধারণ সিরিজের প্রথম পর্ব। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই সিরিজের পরবর্তী পর্ব অনেক তাড়াতাড়ি আপলোড দেওয়া হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।